রাজনৈতিক অঙ্গনে এই সমালোচনাটা শুনেছি যে ভারতের আমাদের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের কথা, এই অভিযোগ আমরা বারবার শুনেছি। কিন্তু শুধু যদি এমনটি হয় যে পক্ষ পরিবর্তন হলো, তাহলে আদতে কি পরিবর্তন হলো? না, আদতে পরিবর্তন হবে না। মৌলিক পরিবর্তন করতে হলে তো আপনাকে অপেক্ষা করতে হবে, এবং মৌলিক পরিবর্তনের জন্যই সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেই সংস্কার আলোচনায় আপনি যতদূর গেছেন সেখানে কিন্তু অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে। ওই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এখন এগিয়ে যেতে হবে। এখন আপনি ওই অমুক তাহলে ওই গল্পের মতো, নেকড়ের আর মেষশাবকের গল্পের মতো যদি হয়, সেটা তো হবে না। আপনি এখন যদি বলেন যে বিএনপি তো আগেও দেখেছি তারা ফ্যাসিবাদ ছিল, তারা নিজেরাও তো অনেক অন্যায় করেছে, এখন নির্বাচন হলে বিএনপি মাঠ দখল করে ফেলবে, তাদের অনেক সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনায় আমরা সমাধান সূত্রে কেন পৌঁছাতে পারছি না? সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব। আপনি তো সমাধান সূত্রে পৌঁছাতে পারছেন না বিকজ আপনি এটা নিয়ে একটা জোর জবরদস্তি করছেন। এটাকে একেবারে কোরআন হাদিস বাইবেলের পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, শুধু শব্দ পরিবর্তন করা যাবে। সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা কোনো রাজনৈতিক সমঝোতার দলিল? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। বিএনপির প্রশ্ন, এটা তো একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন। সংবিধানের উপরে তো অন্য কোনো ডকুমেন্ট স্থান পেতেই পারে না। আপনি এটা তো চাইলেই হবে না। এবং আপনি এই সংবিধানের সাথে যে সমস্ত জিনিস কানেক্টেড, সেগুলো তো আপনি এখন পরিবর্তন করতে পারবেন না। এটা আপনাকে পলিটিক্যাল যদি নির্বাচন হয়, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম যে নির্বাচন আদৌ হবে কিনা, বানচালের চেষ্টা হচ্ছে কিনা, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তো যদি নির্বাচন হয় এবং নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে, সেখানে আপনি ওই সংবিধানের পরিবর্তনের বিষয়গুলো, সংশোধনের বিষয়গুলো সেখানে ঠিক করতে হবে। তার আগে তো আপনি ঠিক করতে পারবেন না। আপনি একটা সনদ তৈরি করলেন আর কয়েকটা রাজনৈতিক দল সাইন করলো, এটাই জনগণের ইচ্ছা হয়ে গেলো, এটা ভাবার তো কোনো কারণ নেই। জনগণের ভোটের মধ্য দিয়ে গড়ে তোলা পার্লামেন্ট আর এখন যেভাবে আমরা সংস্কার করছি সেটা সমান বা তার উপরে, এটা ভাবার কোনো কারণ নেই। সাম্প্রতিক সময় আমরা একটা আলোচনা দেখলাম যে নির্বাচনের সাথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট করা যায় কিনা, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেছে যে গণভোট গণপরিষদের দাবি অবাস্তব। হ্যাঁ, অবশ্যই অবাস্তব। কেন, আমরা তো গণপরিষদ নিয়ে আলোচনা করছি না এখন, সেটা অবশ্য সনদের আলোচনা নেই। গণভোট একটা আলোচনা আছে, মানে গণভোট করতে হলেও তো আমাদের সংবিধান সংশোধন করতে হবে। আপনি যদি গণভোট করতে চান তাহলে সংবিধান সংশোধন করে তারপর করতে হবে। তার মানে আপনাকে একটা পার্লামেন্টারি নির্বাচন আগে করতে হবে। আর গণপরিষদ নির্বাচনের তো এটা প্রশ্নই আসে না, কারণ এটা পার্লামেন্টারি নির্বাচন হবে আমাদের সংবিধান অনুসারে। আর গণভোটের আমাদের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা 1979 সালে জেনারেল জিয়াউর রহমানের সময় হয়েছে এবং 1985 সালে জেনারেল এরশাদ সাহেবের সময় হয়েছে। তো গণভোট কেমন ছিল, কত প্রকার, কীরকম, এবং ঢোল তবলা বাজিয়ে গান বাজনা করেও জনগণকে ভোট দিতে আনা যায়নি। বাট তার উপরে 80-90%, 90-এর উপরে ভোট পড়েছিল এবং হ্যাঁ ভোট পড়েছিল 98%। সো এইরকম গণভোট তো, এই তামাশার গণভোটের তো কোনো দরকার নেই। গণভোট আমরা এই সাধারণ একটা ভোট করে, নর্মাল একটা এক ব্যক্তি এক ভোট এবং কনস্টিটিউশনে ঠিক করে সেই বেসিক ভোটিং সিস্টেমটাই আমরা এখন পর্যন্ত চালু করতে পারলাম না। আমাদেরকে বেসিকে থাকতে হবে। এখন বেসিক থেকে আপনি ওই যে পিআর করতে পারবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি 5টা নির্বাচন ভালো করেন, তারপরে এইসব গণভোট, পিআর, অনেক কিছু আপনি করতে পারবেন। তো এটা করতে পারেন। একটা গণভোট করতেও তো 2,500 কোটি টাকা খরচ হবে। আপনি তো এটা তামাশা করার জন্য আপনি গণভোট করতে পারেন না। সুতরাং আমরা এইসবে আলোচনা না, যে জনগণের মতামতের প্রতিফলন হবে কিনা সেটাও তো নিশ্চয়ই ভাবতে আনতে হবে। অফকোর্স ভালো, জনগণের মতামতের পরিবর্তন হবে না তো। জনগণ তো গণভোট ভোট দিতে আসে না তো। জনগণের কি ঠেকা পড়ছে? এটা তো হয়নি। আমাদের দেশে 2বার গণভোট হয়েছে, তো আমরা দেখেছি। তো সুতরাং ওই গণভোটে কি হয়েছিল এটা আমরা সবাই জানি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ।